সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। 2024 সালে এনডিএ সরকারে প্রধানমন্ত্রী সহ 72 জন মন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছে। মোদি 3.0-তে 30 জন মন্ত্রিসভার মধ্যে 5 জন প্রতিমন্ত্রী রয়েছে যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং 36 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। অর্থাৎ টোটাল 72 জনের মধ্যে 30 জন মন্ত্রিসভাতে রয়েছেন, 5 জন রয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 36 জন রয়েছে প্রতিমন্ত্রী। তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে পূর্ণমন্ত্রী অর্থাৎ যিনি মন্ত্রী হয়েছেন এবং প্রতিমন্ত্রী এই দুটোর মধ্যে কি পার্থক্য, তাদের ক্ষমতার মধ্যেই বা কী পার্থক্য থাকে, বা তাদের স্যালারির মধ্যেই বা কী ডিফারেন্স থাকে, বা কী পার্থক্য রয়েছে, কার কত সুযোগ সুবিধা রয়েছে, সেই ব্যাপারে আপনাদের আজকের এই ভিডিওতে পরিষ্কার করে দেব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত 1000টি লাইক করবেন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত একজনের সঙ্গে শেয়ার করবেন। তো সংবিধানের যে 91তম সংশোধন রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে যে লোকসভার মোট সদস্য সংখ্যার মোট 15%কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। লোকসভায় মোট রয়েছে 543টি আসন, তাই মন্ত্রিসভায় থাকতে পারে 81 জন মন্ত্রী থাকতে পারেন, অর্থাৎ লোকসভাতে টোটাল 81 জন মন্ত্রী থাকতে পারেন। সংবিধানের 75 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রিসভা গঠন করেন। আপনারা সবাই জানেন যে মন্ত্রিসভার গঠনের যে ভিডিওটি আমি কালকে করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যাজ কনসাল্টেড বাই বা অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিসভা গঠনের জন্য পরামর্শ দেন। মন্ত্রিসভায় টোটাল 3 ধরনের মন্ত্রী রয়েছে, যার মধ্যে রয়েছে ক্যাবিনেট মন্ত্রী, রয়েছে প্রতিমন্ত্রী, রয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, এরপরে আসে হচ্ছে প্রতিমন্ত্রী যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, এবং তারপরে আসে হচ্ছে প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা প্রতি মাসে অন্য সদস্য সংসদের তুলনায় আলাদা ভাতা পান, অর্থাৎ যারা যারা মন্ত্রী নির্বাচিত হয়েছেন বা যারা প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং যারা প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারা আলাদা ভাতা পান। তিনটির মধ্যে কি পার্থক্য রয়েছে, তো প্রথমে আমরা জানবো হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ যেটা আমরা নর্মালি শুনে আসি অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক বা কৃষিমন্ত্রী, তো এটা ক্যাবিনেট মিনিস্টার। তো এই ধরনের মন্ত্রীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন, অর্থাৎ এই ধরনের মন্ত্রীরা ডাইরেক্টলি রিপোর্ট করেন প্রধানমন্ত্রীর কাছে। তাদের যে মন্ত্রিত্ব দেওয়া হোক না কেন তার পুরো দায়িত্ব তার উপরেই বর্তায়। একজন ক্যাবিনেট মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় দেওয়া যেতে পারে, অর্থাৎ আপনারা দেখেই থাকবেন যে কেউ কেউ রয়েছে যাকে 3-4টে পোর্টফোলিও অর্থাৎ মন্ত্রণালয় একসাথে দেওয়া হয়। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একসাথে 4-5টি পোর্টফোলিও তার কাছে রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী, আরও অনেক কিছু তিনি তার কাছেই রেখেছেন। মন্ত্রী পরিষদ মন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকা প্রয়োজন, সরকার মন্ত্রিসভার বৈঠকে সব সিদ্ধান্ত নেয়। এবার আসছি হচ্ছে প্রতিমন্ত্রী, অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের কী কী ক্ষমতা রয়েছে। মন্ত্রী পরিষদ মন্ত্রীর পরে স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন, অর্থাৎ ক্রোনোলজি অর্ডারে যদি দেখি তো ফার্স্টে আছে হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তা অর্থাৎ যাদের বলা হয়েছে ক্যাবিনেট মিনিস্টার, তারপর হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তারা সরাসরিও রিপোর্টিং করেন প্রধানমন্ত্রীর কাছে, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টারের মতন তারাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্টিং করেন। তাদের নিজস্ব মন্ত্রণালয় আছে, তারা ক্যাবিনেট মন্ত্রীর কাছে রিপোর্ট করে না। স্বাধীন দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় বৈঠকে যোগ দেন না, অর্থাৎ মন্ত্রিসভার যে বৈঠক হয়, ক্যাবিনেট যে একটা বৈঠক হয়, সেক্ষেত্রে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা কিন্তু সেই বৈঠকে যোগ দেন না। এবার আসছি প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীদের মন্ত্রিপরিষদ মন্ত্রীকে সহায়তা করার জন্য তৈরি করা হয়। তাদের রিপোর্টিং ক্যাবিনেট মন্ত্রীর কাছে হয়, অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী যেটা ফার্স্টে যেটা দেখেছিলাম, তো ক্যাবিনেট মন্ত্রীর কাছে রিপোর্টিং করে হচ্ছে প্রতিমন্ত্রীরা, সেক্ষেত্রে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে তারা রিপোর্টিং করে না। একটি মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী করা যেতে পারে। মন্ত্রী পরিষদ মন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব বর্তায় প্রতিমন্ত্রীর উপরে, অর্থাৎ যে বিষয়ে কাউকে প্রতিমন্ত্রী করা হয়েছে তিনি যখন অবর্তমান থাকবেন তখন সেই মন্ত্রকের পুরো দায়িত্ব বর্তায় হচ্ছে প্রতিমন্ত্রীর উপরে। এমনকি প্রতিমন্ত্রীরাও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন না। তো
তো সেক্ষেত্রে আপনারা তো শুনলেন যে কার কী পোর্টফোলিও রয়েছে। তো সেক্ষেত্রে মন্ত্রীপদ পেলেই কিন্তু সুযোগ সুবিধা বাড়ে। আসলে লোকসভার প্রত্যেক সদস্যের বেতন ভাতা নির্ধারিত, কিন্তু যেসব এমপি প্রধানমন্ত্রী হন, মন্ত্রিপরিষদ মন্ত্রী হন বা প্রতিমন্ত্রী হন, তারাও প্রতি মাসে অন্য এমপিদের তুলনায় আলাদাভাবে ভাতা পান। সাংসদ এবং সদস্যদের যে বেতন ভাতা রয়েছে সেটা বেতন আইনের অধীনে নির্ধারিত হয়। এই অনুযায়ী লোকসভার প্রত্যেক সদস্য প্রতি মাসে 1 লক্ষ টাকা মূল বেতন পান। এর সঙ্গে নির্বাচনী ভাতা বাবদ 70,000 টাকা দেওয়া হয়, অফিস খরচ বাবদ 60,000 টাকা দেওয়া হয়। এছাড়া সংসদ অধিবেশন চলাকালীন দৈনিক 2,000 টাকা করে ভাতাও দেওয়া হয়, অর্থাৎ যতদিন সংসদ অধিবেশন চলে ততদিন প্রত্যেকের অ্যাকাউন্টে 2,000 টাকা করে আলাদাভাবে কাউন্ট হয়। এছাড়া 1 লক্ষ টাকা মূল বেতন, নির্বাচনী ভাতা বাবদ 70,000 টাকা এবং অফিস খরচ বাবদ 60,000 টাকা তো আছেই। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরাও প্রতি মাসে ভাতা পান। প্রতি মাসে প্রধানমন্ত্রী 3,000 টাকা, মন্ত্রিপরিষদের যিনি মন্ত্রী রয়েছেন তিনি 2,000 টাকা, প্রতিমন্ত্রী যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তিনি 1,000 টাকা এবং প্রতিমন্ত্রী 600 টাকা আতিথেয়তা ভাতা পান। এই ভাতাগুলো আসলে দেওয়া হয়েছে আতিথেয়তার জন্য এবং মন্ত্রীদের সঙ্গে দেখা করতে আসা লোকজনের আতিথেয়তার জন্য এই টাকাগুলোকে ব্যয় করতে হয়। একজন লোকসভার সাংসদ অর্থাৎ যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি বেতন ভাতা সহ প্রতি মাসে টোটাল 2,30,000 টাকা পান, যেখানে প্রধানমন্ত্রী পান হচ্ছে 2,33,000 টাকা, মন্ত্রিপরিষদের মন্ত্রী পান 2,32,000 টাকা, প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পান 2,31,000 টাকা এবং প্রতিমন্ত্রী পান 2,30,600 টাকা। তো এমপিরা যে বেতন পান সেক্ষেত্রে কি ট্যাক্স দিতে হয়? এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা উপরাষ্ট্রপতি হোক, সবাইকে আয়কর দিতে হবে। তবে তাদের শুধু বেতনের উপরে কর দিতে হবে। নিয়ম অনুযায়ী লোকসভা কিংবা রাজ্যসভার সাংসদ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিরা শুধুমাত্র বেতনের উপরে কর দেন, প্রাপ্ত অন্যান্য পৃথক ভাতার উপরে কোনো কর দিতে হয় না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।